সবাইকে আজকে আমরা এসএসসি ফিজিক্স এর প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টির স্ক্রু গজের কনসেপ্টটি ক্লিয়ার করব। দেখো, তোমরা এখানে একটা স্ক্রু গজ দেখতে পাচ্ছ। স্ক্রু গজ নিয়ে আলোচনার আগে স্ক্রু গজের বিভিন্ন অংশে কি নামে ডাকা হয় সেটা আমরা একটু জানব। দেখো, এখানে এই যে দেখতেছো, যে এই অংশটা, এই যে আমি হাত দ্বারা যে দেখাইছি এই অংশটাকে বলা হয় স্টাড। এই অংশটাকে বলা হয় স্টাড, ঠিক আছে। এবং এই যে দেখতেছো, এর অপর প্রান্তে যে একটা, এই যে আমি ধরে রাখছি এই অংশটাকে বলা হয় স্পিন্ডল। এই অংশটাকে বলা হয় স্পিন্ডল, বুঝতে পারছি? স্পিন্ডল, ক্লিয়ার? তারপর দেখো, এখানে যে একটি স্কেল দেখতে পাচ্ছি, এই স্কেলটাকে বলা হয় স্ক্রু গজের রৈখিক স্কেল, ঠিক আছে। যেহেতু সরল রেখা বরাবর এই স্কেলটা রয়েছে, এই জন্য এটা কি বলা হয়? রৈখিক স্কেল। এবং এর পাশে দেখো একটা বৃত্তাকার স্কেল আছে, ঠিক আছে। এখানে একটা রাউন্ড শেপের ভিতরে দাগ কাটা আছে, এই স্কেলটাকে বলা হয় বৃত্তাকার স্কেল, ঠিক আছে। স্ক্রু গজের দুইটা স্কেল থাকে, একটা বৃত্তাকার স্কেল এবং একটা রৈখিক স্কেল, ঠিক আছে। একটা বৃত্তাকার স্কেল থাকে, বৃত্তাকার স্কেল, এবং আরেকটা থাকে রৈখিক স্কেল। এখন তারপর দেখো, এই যে অংশটা দেখতেছো না, এই অংশটাকে ধরে এই বৃত্তাকার স্কেলটাকে ঘোরানো হয়, ঠিক আছে। এই ঘোরানো হলে এই বৃত্তাকার স্কেলটাকে এই রৈখিক স্কেলের বডিটার উপর কি একটু অগ্রসর হয়, ঠিক আছে। এই যে অংশটা, এই যে যেটা অংশটার উপর ধরে ঘোরানো হয়, এই অংশটার নাম হচ্ছে র্যাচেট। বানাম যদি লিখতে চাই তাহলে RATCHET, র্যাচেট। এই অংশটার নাম হচ্ছে কি? র্যাচেট, বুঝতে পারছি? এবং এই যে দেখো, এই যে বডিটা দেখতেছো না, এই যে রৈখিক স্কেলের বডিটা, যে বডিটার উপরে এই যে বৃত্তাকার স্কেলটা ঘোরে, যে বডিটার উপরে বৃত্তাকার স্কেলটা ঘোরে, ওই বডিটাকে বলা হয় স্লেভ, বুঝতে পারছি? এবং এই যে দেখতেছো একটা বেজ লাইন, এখানে একটা যে লাইনটার উপরে এই নাম্বারগুলো দাগ কাটা আছে, ওই লাইনটাকে বলা হয় বেজ লাইন, বুঝতে পারছি? তাহলে এখানে বেজ লাইন হচ্ছে, এটা বেজ লাইনের উপর দাগ কাটা আছে, এবং এই বডিটাকে বলা হয় স্লেভ, এবং এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এটা হচ্ছে কি? র্যাচেট। আশা করি বুঝতে পারছি। এবং এই যে দেখতেছি ইউ শেপটা, এটাকে বলা হয় ইউ ফ্রেম। এটাকে বলা হয় ইউ ফ্রেম, যেহেতু এটার আকৃতিটা কি ইউ এর মতো, বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের স্ক্রু গেজের জিনিসপত্র বিভিন্ন অংশের নাম, ঠিক আছে। এখন এই স্ক্রু গজ সম্পর্কে আমাদের জানতে হলে আমাদেরকে জানতে হবে লঘিষ্ঠ গুণন এবং পিচ, ঠিক আছে। আরেকটা কথা দেখো, এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত হতে পারে, এটা ভ্যারি করে। স্ক্রু গজে ভ্যারি করে, ঠিক আছে। কিছু কিছু স্ক্রু গজে দেখা যায় যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেখা যায় 50, আবার কিছু কিছু স্ক্রু গজে দেখা যায় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100, ঠিক আছে। সেটা যাই হোক, এটা স্ক্রু গজের উপর ভিত্তি করে ভ্যারি করে, ঠিক আছে। আর এখানে এই যে দেখো রৈখিক স্কেল পার্ট, ঠিক আছে। এই যে স্ক্রু গজটা দেখা যায় না, আছে না, এই বাস্তবের স্ক্রু গজে এখানে একটা লেখা থাকে, মনে করি এরকম লেখা থাকতে পারে 0 থেকে 25 মিলিমিটার, এবং নিচে লেখা থাকতে পারবে 0.01 মিলিমিটার, বুঝতে পারছো? এর দ্বারা কি বোঝায়? এই অংশটাতে এরকম কিছু লেখা থাকতে পারে কিছু কিছু স্ক্রু গজে বাস্তবের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই লেখা দ্বারা বোঝায় যে এটি সর্বোচ্চ 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত মাপতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। এবং এটা 0.01 মিলিমিটার হচ্ছে তার লঘিষ্ঠ গুণন। লঘিষ্ঠ গুণনটা কি একটু পরে বুঝতে পারবো, ঠিক আছে। এখন এই স্ক্রু গজ দ্বারা কি ধরনের বস্তু পরিমাপ করা হয়? মূলত ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলো, যেমন তারের ব্যাসার্ধ মাপার ক্ষেত্রে, তারের ব্যাস মাপার ক্ষেত্রে, গোলকের ব্যাস, অথবা ছোট ছোট, যেমন এই দেখো এখানে একটা কর্ক আছে, এই কর্কের ব্যাস মাপার জন্য কি আমরা এই স্ক্রু গজ ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন এই সূক্ষ্ম পরিমাপ করার জন্য কি আমরা স্ক্রু গজ ব্যবহার করবো? আমরা জানি নর্মাল স্কেলে কি মিলিমিটারের চাইতে বেশি সূক্ষ্মভাবে কি মাপা যায় না, মিলিমিটারের ভগ্নাংশে কি সূক্ষ্মভাবে মাপা যায় না। এই মিলিমিটারের ভগ্নাংশে আরো সূক্ষ্মভাবে মাপার জন্য কি আমরা এই স্ক্রু গজ ব্যবহার করি, ঠিক আছে। যেমন কোনো তারের ব্যাসার্ধ মাপার জন্য, কোনো একটা বক্সের পুরুত্ব মাপার জন্য কি আমরা এই স্ক্রু গজ ব্যবহার করতে পারি, ক্লিয়ার? তাহলে এখন আমরা একটু আলোচনায় আসি যে লঘিষ্ঠ গুণনটা কি। আচ্ছা, লঘিষ্ঠ গণনা আগে আগে জানতে হবে আমাদের পিচটা কি। দেখো, আমি এখানে বলছি যে বৃত্তাকার স্কেলটা কি ঘোরানো যায় এটা দিয়ে, ঠিক আছে। যখন বৃত্তাকার স্কেলটা ঘোরানো হয় তখন এটা এই রৈখিক স্কেল বরাবর সামনে অগ্রসর হয়,
এখন এই বৃত্তাকার স্কেলটা যদি 100টা ভাগ সংখ্যা হয়, তাহলে বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরিয়ে তার পূর্ব অবস্থায় আনলে, ঠিক আছে, মনে করো এখানে ধরো এখানে 0 দাগ আছে, ঠিক আছে, এই 0 দাগটাকে যদি ঘুরিয়ে আবার পূর্বে এখানে নিয়ে আসি, তাহলে কি সম্পূর্ণ একবার ঘোরালাম, ঠিক আছে, ঠিক আছে। তাহলে একবার ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু অগ্রসর হয় সেটা হচ্ছে পিচ। যদি সংখ্যাটা লিখতে চাই তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা যদি লিখতে চাই তাহলে আমি এখানে লিখি, দেখো পিচের সংখ্যাটা কি হবে, পিচ যদি বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে সেটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে কি পিচ। সেটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই পিচ। অর্থাৎ এই বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরিয়ে তার পূর্বের অবস্থায় নিয়ে আসলে সেটি এই রৈখিক স্কেল বরাবর যতটুকু সামনে এগিয়ে যায় ওইটাই হচ্ছে কি ওই স্ক্রু গজের পিচ, ঠিক আছে। নর্মালি পিচ হয়ে থাকে, নর্মালি পিচের মান হয়ে থাকে কত, 0। নর্মালি পিচ হয়ে থাকে 1 মিলিমিটার, ঠিক আছে। যে ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 হয় সেই ক্ষেত্রে তার পিচের মান হয়ে থাকে 1 মিলিমিটার, অর্থাৎ একবার ঘুরিয়ে আনলে সেটি কি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার অতিক্রম করে। আবার যেসব স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, ওইসব স্কেলের ক্ষেত্রে দেখা যায় যে সেটিকে একবার ঘুরিয়ে আনলে এটি 0.5 মিলিমিটার কি অতিক্রম করে। ক্লিয়ার? তাহলে এখন খেয়াল করো, তাহলে পিচ কি আমরা বুঝতে পারলাম যে বৃত্তাকার স্কেলকে একবার ঘুরলে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই পিচ। তাহলে লঘিষ্ঠ গণন কি, লঘিষ্ঠ গণন খেয়াল করো, এখন লঘিষ্ঠ গণনকে গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে, স্ক্রু গজের গুণাঙ্ক বলা হয়। যেমন লঘিষ্ঠ গণন যদি বের করতে চাই তাহলে পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ দিতে হয়, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ দিতে হয়, স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। এখন যে সকল স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 100 সেই সকল স্ক্রু গজের লঘিষ্ঠ গণন কত হতে পারে, তাহলে এক্ষেত্রে কি হবে, পিচ বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, যেহেতু পিচ আমরা জানি কি 1 মিলিমিটার নর্মালি এবং ভাগ সংখ্যা কত, যদি 100 হয় তাহলে ক্যালকুলেশন করলে কি পাবা 0.01 মিলিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে কি লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। এখন এই লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্কের একটা তাৎপর্য আছে। লঘিষ্ঠ গণন দ্বারা কি বুঝবো, এই লঘিষ্ঠ গণনের তাৎপর্য হচ্ছে একটা স্ক্রু গজ দ্বারা মিনিমাম সর্বনিম্ন কতটুকু সূক্ষ্মভাবে মাপা যাবে সেটা এই লঘিষ্ঠ গণনই প্রকাশ করে, ঠিক আছে। মনে করো এই স্ক্রু গজটার লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার, তার মানে ন্যূনতম 0.01 মিলিমিটারের ব্যাসের একটা বস্তুকে কি আমরা সূক্ষ্মভাবে এই স্ক্রু গজ ব্যবহার করে মাপতে পারবো, এর চাইতে কম হলে সূক্ষ্মভাবে মাপতে পারবো না, ঠিক আছে। ক্লিয়ার আশা করি। তাহলে লঘিষ্ঠ গণনের তাৎপর্য হচ্ছে কি ন্যূনতম কতটুকু সূক্ষ্মভাবে আমরা একটা বস্তুকে পরিমাপ করতে পারবো সেটাই কি লঘিষ্ঠ গণন রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো এখন তাহলে লঘিষ্ঠ গণন বুঝলাম, পিচ বুঝলাম, ঠিক আছে। এখন আমরা এই লঘিষ্ঠ গণনকে এলসি দ্বারা প্রকাশ করে, লঘিষ্ঠ গণন কি দ্বারা প্রকাশ করা হয়, এলসি দ্বারা, ঠিক আছে। এখন এই স্ক্রু গজ ব্যবহার করে আমরা যদি কোনো একটা বস্তুর ব্যাস নির্ণয় করতে চাই তাহলে সূত্রটা কি দ্বারা, এটা স্ক্রু গজ দিয়ে ব্যবহার করে ব্যাস ডি ব্যাস নির্ণয় করার ক্ষেত্রে সূত্র হচ্ছে এল প্লাস সি ইন্টু এলসি। তাহলে এখানে এলটা কি, এখানে এলটা হচ্ছে মূল স্কেল পার্ট, এলটা হচ্ছে মূল স্কেল পার্ট অথবা রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট। সি হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট, সি হচ্ছে
বৃত্তাকার স্কেল পাঠ, এবং এলসি হচ্ছে বলছি লঘিষ্ঠ গণন। এলসি কি? লঘিষ্ঠ গণন, বুঝতে পারছি। এখন এখন একটু মনোযোগ দাও। এখন একটা স্ক্রুগজ ব্যবহার করে তুমি প্র্যাকটিক্যালি কিভাবে একটা বস্তুকে মাপবা সেই বিষয়টা আমি বলবো, ঠিক আছে? দেখো, মনে করে এই যে দেখো, এই স্টার্ট এবং এই স্পিন্ডলের মাঝে কি আমরা যে বস্তুটা রাখবো ওই বস্তুটা কি, এখানে মনে করো আমি একটা রাবারের ব্যাস বা দৈর্ঘ্য পরিমাপ করব। মনে করো এখানে একটা রাবার দিছি, এই রাবারের দৈর্ঘ্য বা ব্যাস আমরা নির্ণয় করব। তাহলে এখানে খেয়াল করো, এ স্টার্ট, এটা হচ্ছে কি স্টার্ট, আর এটা কি স্পিন্ডল। স্পিন্ডলের মাঝামাঝি রেখে আমরা এই যে এই র্যাচারটা ঘুরিয়ে কি এটা আমরা টাইট করব, ঠিক আছে? টাইট করার পর আমরা প্রথমে দেখাবো মূল স্কেলে, ঠিক আছে? মূল স্কেল বরাবর এই যে দেখো বৃত্তাকার মূল স্কেলে বৃত্তাকার স্কেলটি কত নম্বর ঘর অতিক্রম করছে সেটা দেখবো আমরা, ঠিক আছে? প্রথমে দেখবো মূল স্কেলে এই বৃত্তাকার স্কেলটি কত নম্বর ঘরকে অতিক্রম করবে, ঠিক আছে? এখন আমরা যদি এইটার কথা চিন্তা করি, তো এটা দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে দেখো 10-এর পর 2টা ঘর অতিক্রম করছে। এই যে বৃত্তাকার স্কেলটা 10-এর পর 2টা ঘর অতিক্রম করছে, তার মানে এক্ষেত্রে মূল স্কেল পাঠ কত হবে? এই যন্ত্রটার ক্ষেত্রে মূল স্কেল পাঠ হবে কত? 12। তাহলে এখানে যদি হিসাব করতে চাই, তাহলে এখানে মূল স্কেল পাঠ হবে, এল এর মান হবে কি 12, বুঝতে পারছি? এখন খেয়াল করো, এটার মূল স্কেল পাঠ পাইলাম যে রৈখিক স্কেল বরাবর এই বৃত্তাকার স্কেলটা কত নম্বর ঘরকে অতিক্রম করছে, এটাই কি মূল স্কেল পাঠ। এখন দেখবে এই যে বেস লাইনটা দেখতেছো, এই যে বেস লাইনটা দেখবা বৃত্তাকার স্কেলে কত নম্বর কাটাকে অতিক্রম করছে, কত নম্বর ঘরকে অতিক্রম করছে, ওইটাই হচ্ছে কি বৃত্তাকার স্কেল পাঠ, বুঝতে পারছি? তাহলে এখানে খেয়াল করো, এটা কিন্তু 6 নাম্বার ঘরকে অতিক্রম করছে। এই যে এখানে যদি চিন্তা করি আমরা, এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু 6 নম্বর ঘরকে অতিক্রম করছে, অথবা 6 নম্বর ঘর বরাবর, ঠিক আছে? তাহলে এখানে বৃত্তাকার স্কেল পাঠ কত হবে? এখানে বৃত্তাকার স্কেল পাঠ সি ইকুয়াল টু কি হবে? 6, বুঝতে পারছি? ক্লিয়ার? এটা যে কোনো সংখ্যা হতে পারে, 35, 30, 40, 50, 80, 70, যে কোনো সংখ্যা হতে পারে, বুঝতে পারছি? তাহলে এখানে এল পাইলাম, সি পাইলাম, এবং লঘিষ্ঠ গণন, দেখো লঘিষ্ঠ গণন কত পাইছি? 0.01 মিলিমিটার, বুঝতে পারছি? 0.01 মিলিমিটার। এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করতে চাই, যে এটা এই যে দেখো, এটাকে যদি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করতে চাই, তাইলে দেখো এখানে যদি বৃত্তাকার স্কেলে 100টা ভাগ হয়, তাহলে সেটা যদি 1 ভাগ ঘুরাই, বৃত্তাকার স্কেল যদি 100 ভাগ হয়, সেটি যদি 1 ভাগ ঘুরাই, সেটি রৈখিক স্কেল বরাবর যতটুকু অতিক্রম করে ওইটাই হচ্ছে কি লঘিষ্ঠ গণন, বুঝতে পারছি? এইভাবে বলা যায় লঘিষ্ঠ গণন কি, যদি এটা বৃত্তাকার স্কেল যদি 100 ভাগ হলে এটার 1 ভাগ যদি ঘোরাই, সেটি রৈখিক স্কেল বরাবর যতটুকু অংশ দূরত্ব অতিক্রম করবে সেটি হচ্ছে কি লঘিষ্ঠ গণন, বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত সূত্র এল সি। এবং এখানে যদি এই মানগুলো বসাই, আমরা একটু মান নির্ণয় করে দেখো, এখানে যদি মানগুলো বসাই আমরা ব্যাসটা নির্ণয় করতে চাই, তো ডি ইকুয়াল টু কি পাইছি? এল প্লাস সি ইন্টু এল সি, তাই না? এখানে আমরা দেখো মূল স্কেল পাঠ কত পাইছি? 12 পাইছি, মূল স্কেল পাঠ 12, এবং বৃত্তাকার স্কেল পাঠ পাইছি কত? 6, এবং এল সি কত? 0.01 মিলিমিটার। মনে রাখতে হবে এখানে সবগুলার একক সেম থাকতে হবে, ঠিক আছে? এল সি এবং এল সি এর মান সবগুলার একক সেম রাখতে হবে। এখানে যদি মিলিমিটার দাও, সবগুলো মিলিমিটার থাকতে হবে। এখানে কোথাও যদি সেন্টিমিটার দাও, তাহলে সবগুলো সেন্টিমিটার দিতে হবে, বুঝতে পারছি? এক কথায় সবগুলাকে একই পাল্লা রাখতে হবে, একই এককে রাখতে হবে। এখানে মিলিমিটার দিলে সবগুলোই কি মিলিমিটারে থাকতে হবে, ঠিক আছে? এখানে মিলিমিটার। এখন যদি হিসাব করি, দেখো আমরা কত আসতেছে, এটা 6 ইন্টু 0.01 প্লাস 12, দেখো 12.06, এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে? তাহলে আনসার কত পাইছি? 12.06 মিলিমিটার। এই প্রক্রিয়ায় কি তোমরা স্ক্রুগজ ব্যবহার করে বিভিন্ন বস্তুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে, ঠিক আছে? মূলত ব্যাস নির্ণয় করবা, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে কি ব্যাসার্ধ চলে যাবে, বুঝতে পারছি?
এক্ষেত্রে তোমাদের পরীক্ষা এক্সামে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রফল বের করতে বলে, পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলে, আয়তন বের করতে বলে, নিরেট গোলকের আয়তন বের করতে বলে। তখন এই যে তোমরা তো মূলত নিরেট গোলকের ব্যাসটা বের করবে, ঠিক আছে? আমরা যখন বের করব তখন এখানে কি বের হচ্ছে, এখানে কিন্তু ব্যাসটা বের হচ্ছে, ঠিক আছে? তখন এই মানটা বসায় যদি তুমি ক্ষেত্রফল বের করো, আয়তন বের করো, তখন কিন্তু আনসার ভুল হবে, ঠিক আছে? নর্মালি নিরেট গোলকের দেখো, নিরেট গোলকের আয়তনের সূত্রটা কি, v = কি 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে এখানে খেয়াল করো 4/3 পাই, এখানে আর কি ডি এর মানের সমান না, ডি হচ্ছে ব্যাস, তাহলে ডি কে 2 দিয়ে ভাগ দিলে কি ব্যাসার্ধ পাবো, তো d/2 ডিভাইডেড বাই কিউব। এইভাবে সূত্রটা কি লিখে আনসার বের করতে হবে, ঠিক আছে? অন্যান্য ক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করতে বলে, ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, ক্ষেত্রফলের সূত্র a = কি পাই আর স্কয়ার, তাহলে তখন পাই d/2 হোল স্কয়ার, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য রাখো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ।